ভারতের ইতিহাসে এটা কেউ রাজনেতা এরকম করেনি। তবে একজন রয়েছে যারা ভগবানের বিশ্বাস করেন, অনেক লোক আছে টেস্টে আর কি উল্টো পুল্টো কথা বলে, আমাকে নিয়ে কত, আমার নাম নিয়ে নিয়ে কত গালাগালি করেন। এটা খুব বড় ঐতিহাসিক কাজ হয়েছে। আমাকে কেন ধরছেন? আমরা যখন এত শান্তি বহাল করে করছি, আমাদেরকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে। আমার কিছু স্ট্যাম্প করে দিলে ওটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, ওটা হয়নি। আমাদের মহিলা কোন পথে চলে যাচ্ছে, এত খারাপ খারাপ রিলস বানাচ্ছে, রিলস কালচার বানাচ্ছে যে আমাদের পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটা ট্যাগ লাগিয়ে দিলে কিছু হয় না। ওটা করলে যদি দাঙ্গা হয়ে যায়, লোক ওটা নিয়ে অবজেক্ট করতে পারে। ভোট আর মাত্র মেরে কেটে 7 থেকে 8 মাস বাকি। রাজ্যে বিধানসভা নির্বাচন বলে কথা, আর বাংলার নির্বাচন বলে তো আরো আলাদা করে বলার কিছু নেই। এই বঙ্গের রাজনীতিতে যত ভোট এগিয়ে আসছে তত উন্নয়ন বা দুর্নীতি যেমন ইস্যু থাকছে, সেরকমই পাশাপাশি ধর্ম ইস্যুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা দেখেছি শাসক থেকে বিরোধী যে কোনো রাজনৈতিক দল বা নেতাদের মুখে যখনই প্রচারে যাচ্ছেন বা যে কোনো কর্মসূচি করছেন, তাদের মুখে কিন্তু অন্যতম হয়ে উঠছে ধর্মীয় ইস্যু। হিন্দু হোক বা অন্য কোনো ধর্মের যে কোনো ইস্যু হোক, সেই ধর্ম ইস্যু কতটা রাজনীতির সঙ্গে খাপ খায় কি, নাকি এটা খুব জোর করে আনা হচ্ছে বঙ্গের রাজনীতিতে, সেই নিয়ে উত্তর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। রাধারমন বাবু, আপনাকে আজ বাংলায় স্বাগত। যে বিষয়টাতে শুরু করলাম, আপনি আজীবন, আমরা জানি যে আপনি ধর্মীয় লাইনের ব্যক্তি, আহ, তার সঙ্গে যুক্ত থাকেন ধর্মের সঙ্গে। আপনার কি কোথাও কি মনে হচ্ছে যে বঙ্গে রাজনীতিতে, আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনিও চেয়ার শেয়ার করছেন, সেখানে কোথাও কি রাজনীতি আর ধর্ম কি একেবারে এক ছাতার তলায় চলে আসছে বলে মনে হচ্ছে আপনার? আমরা যেরকম বললেন আমরা ধর্মীয় লোক, তো রাজনীতির উপরে তো আমরা কমেন্ট করবো না। কিন্তু বাংলার যে যোগদান রয়েছে, আমরা দেখেছি কি বাংলার যত যোগদান রয়েছে, ধর্ম হোক, ইভেন আমাদের যে ফ্রিডম স্ট্রাগল, সব কিছু এখান থেকেই আন্দোলন হয়েছে। তো বেঙ্গল একটা আমাদের সবসময় পুরো ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আমরা জানি কি মিস্টার গোখলের খুব ফেমাস ওয়ার্ড আছে কি হোয়াট হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো বাংলা সবসময় আমাদেরকে লিড করেছে। ইভেন আপনারা জানেন কি ইসকন, ইসকন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। আমরা ভগবান কৃষ্ণকে পুজো করি। কিন্তু আপনাকে জেনে আশ্চর্য হবে যে বৃন্দাবনে যে রিভাইভাল পুরো বৃন্দাবন লুপ্ত হয়ে গেছিল। ওটা 5,000 বছর আগে আমরা জানি কি ওখানে ভগবান কৃষ্ণের গ্রেট গ্র্যান্ডসন বজ্রনাভ, উনি ওখানে মন্দির স্থাপিত করেছিলেন। কিন্তু সময়ের বেগে যখন 1,000 সাল 1000 এডিতে ওটা ধ্বংস করে দেওয়া হয়েছে, তারপরে ওটা প্রায় লুপ্ত হয়ে গেছিল। কিন্তু আমাদের বাঙ্গালের মাটির ছেলে চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন নিজে ভগবান কৃষ্ণ, উনি অবতার, উনি বাংলা ভূমিতে ওনার জন্ম হয়েছে মায়াপুরে। উনি বৃন্দাবনকে আবার রিভাইভ করেছে। যত বৃন্দাবনে মেন মন্দির রয়েছে, 7 গোস্বামী মন্দির, 7টা মন্দির, ওটা মেন। ওখানে যদি আপনি যাবেন, যত গোস্বামীরা রয়েছে ওদের ওখানে ওরা বেঙ্গল থেকে গিয়ে ওখানে চৈতন্য মহাপ্রভুদের ফলোয়ার ওখানে মন্দির শুরু করেছে। ওরা বাঙালি, অ্যাকচুয়ালি মূল তো দেখবেন বাঙালি। তো বাংলার যোগদান তো অদ্বিতীয়। আমরা যে স্পেশালি চৈতন্য মহাপ্রভু ভগবান নিজে কলিযুগে অবতারের জন্য উনি বাংলার ভূমি চুজ করে এখানে এসেছে। তো আমরা দেখছি কি এখন পুরো বিশ্বতে আপনি ইসকনকে দেখবেন, আমাদের যত ইভেন কাপড় থেকে খাবার থেকে সবকিছু বাঙালি। আমরা যেরকম ধুতি পরি, এটা বাঙালি গৌড়ীয় স্টাইল। গৌড়ীয় স্টাইলে আমরা তিলক করি, গৌড়ীয় স্টাইলে আমরা ধুতি কুর্তো, আমাদের যত বিশ্বতে যত আমাদের ধুতি কুর্তা যায়, এটা নাদিয়া থেকে তৈরি হয়ে যাচ্ছে। ওই রকম আমাদের যে খাবার রান্না আছে, ওটা পুরো বাঙালি খাবার। কারণ চৈতন্য মহাপ্রভু, আমরা যে সংস্কৃতিটা পেয়েছি, আমাদের আমাদের যে সম্প্রদায়টা হচ্ছে ওটা ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়। তো পুরো আমরা একদম বলতে পারেন খাঁটি বাঙালি সম্প্রদায় হচ্ছে ইসকন, গৌড়ীয় মঠ ইসকন। আর চৈতন্য মহাপ্রভু কৃপাতে বৃন্দাবন থেকে নিয়ে পুরো বিশ্বে বেঙ্গলি কালচার ছড়িয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়।
সেটা একদম আপনি যেটা বললেন সেটা ঠিকই আছে। কিন্তু সুকৌশলে আপনি এড়িয়ে গেলেন যে রাজনীতির সঙ্গে যে প্রশ্নটা মূলত একেবারে ছিল যে ধর্ম কোথাও গিয়ে রাজনীতির ছত্রছায়া হয়ে উঠছে, কারণ সেটা শাসক হোক বা বিরোধী হোক, প্রত্যেকে কিন্তু ভোটে জেতার অন্যতম বিষয় হয়ে উঠছে রাজনীতি। সেটা কোথাও গিয়ে হয়তো কেউ কোনো মন্দিরে উদ্বোধন হোক বা দীঘায় মন্দিরে উদ্বোধন থেকে শুরু করে যে কোনো কিছু, সেটা কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে ধর্মকে টার্গেট করা হচ্ছে, ধর্মকে ঢাল করা হচ্ছে জেতার জন্য? এটা কি ঠিক? না না, আমি এটা মনে করবো না। যেরকম জগন্নাথ মন্দির এত সুন্দর বড় মন্দির হয়েছে, আপনি যদি আজকে দেখবেন ওখানকার পুরো লোকাল যারা বাসী রয়েছে, ওদের পুরো লাইফটা 360 ডিগ্রি মানে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে একদম। ওখানে আর্থিক প্রগতি হয়েছে। আমরা জানি কি 2019 সালে দুর্গাপুজোতে যেটা পুরো বাংলাতে হয়, ওটা প্রায় ইকোনমিটাই 40,000 কোটি টাকা কি 32,000 কোটি টাকা, 32,000 কোটি টাকা ছিল। যেটা আজকে 2024 সালে লাস্ট যেটা সার্ভেটা হয়েছে, প্রায় 80,000 কোটি টাকা হয়ে গেছে। তো এই যত এত বড় ইকোনমি ধর্ম, এটা যে ধর্মের জন্য হচ্ছে, সে লাভ লাভ কাকে হচ্ছে? আপনি দেখবেন ও যে টাকা চলে যাচ্ছে ঢাকির পাশওয়ালা, ঢাকিকে, ঢাকি যারা ঢাক বাজে, আমরা জানি কি আমাদের বাংলাতে চাষিরা, ওরা দুর্গাপুজোর সময় এসে ওদের একটা এক্সট্রা ইনকাম হয়ে যায়। ওই রকম পান্ডালে যে কাজ করছে, ফুলওয়ালা থেকে নিয়ে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি রয়েছে, 5 সিতারা হোটেল থেকে নিয়ে ছোট হোটেল থেকে নিয়ে সবকিছু বুম হয়। আমরা জানি কি আহ, যে স্টেট হেল্প করছে, আমরা জানি কি দুর্গাপূজায় প্রত্যেকবার অনুদান দেওয়া হয়। এটা খুব ভালো, কেন কি ওটা একটু ইনফ্লুয়েন্স করার ফলে কি হয়, এত বড় ইকোনমি ক্রিয়েট হচ্ছে, যেটা গ্রামের মানুষ, আমাদের লোকই ওদের লাভ হচ্ছে। এটা খুব ভালো। আর আমরা জানি কি একটা জিনিস বলছি, জিজ্ঞাসা করছি, খুব জানতে ইচ্ছা করছে। আপনি প্রশংসা করলেন একেবারে এই যে সরকারের যে পদক্ষেপগুলো, বারবার ভালো বলছেন। এটা কি কোথাও কি রাজারামন বাবুকে কি মুখ্যমন্ত্রীর চেয়ার শেয়ার করতে হচ্ছে বলে ভালোটা বেশি বলতে হচ্ছে, নাকি মন থেকে ভালোটা বেরোচ্ছে? আমার হৃদয় থেকে এটা বেরোচ্ছে। কেন কি এটা আপনি শাসক আগে রাজা হতো, এখন শাসকের এটা, আপনি আমাদের ভারতের ইতিহাস দেখবেন, যত রাজা ছিলেন যেরকম পুরী মন্দির একজন রাজা বানিয়ে গেছে। তো এটা রাজার কর্তব্য আছে কি যে বাসীদের যে কালচার রয়েছে আর যেরকম ইকোনমি এনগেজমেন্টটা রয়েছে, যখন মন্দির হয় সব থেকে ভালো হবে। দেখুন লোক সকাল সকালে ওখানে যায়, লোক ধার্মিক হলে কি হবে, অনেক অস্বস্তি ওর হবে না। কেন কি ও ভালো একটু আহ, তাড়াতাড়ি উঠবে, সবকিছু নিয়মে করবে, নাশা করবে না, অনেক কিছু পজিটিভ জিনিস আছে। তাহলে ওর লাভটা কি, পুরো সমাজের লাভ হয়। কেন কি আজকে আপনি দেখবেন মদ ছাড়ানোর জন্য, সিগারেট বিড়ি ছাড়ানোর জন্য গভর্নমেন্টকে কত প্রয়াস করতে হয়। যখন এই সিগারেট আর বিড়ি খেয়ে লোক অসুস্থ হয়ে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে, দেখুন আজকে ক্যান্সার কত বড় বিপত্তি হয়ে যাচ্ছে। তো ওটা যে ভারটা আসে পুরো সমাজের উপরে হয়, কেন কি এত লোকের মেডিকেল চিকিৎসা এত সাধারণ জিনিস নয়। সেই জন্য যখন ভালো পজিটিভ জিনিস যেটা আমাদের সোসাইটিকে ফিরিয়ে দেয়, যদি ওরকম ইনিশিয়েটিভকে যদি গভর্নমেন্ট সাপোর্ট করছে, এটা তো খুব পজিটিভ। এটাই তো গভর্নমেন্টের একটা খুব বড় রেসপন্সিবিলিটি রয়েছে, যে সমাজে সবাই শান্তিতে থাকে, সুখতে থাকে, সমৃদ্ধ সমৃদ্ধি অর্থাৎ প্রসপেরাস থাকে। একটা কথা বলেন যে রাজ্য সরকার প্রতিটি দুর্গা কমিটি, যেগুলো পুজো ক্লাবগুলো রয়েছে, সেখানে একটু অনুদান দেওয়া হচ্ছে। 1,10,000 করে অনুদান দিয়েছেন বা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কলকাতা হাইকোর্ট একটা পর্যবেক্ষণ আপনাকে বলবো, সেখানে কলকাতা হাইকোর্ট বলছে যে আহ, এই যে ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে, সেই ক্লাবগুলো আগের গত বছরগুলোতে কত হিসাব, সেই হিসাবগুলোকে দিয়েছে ঠিকঠাক করে, সেই নিয়ে একটা কিন্তু বেআইনি কিন্তু সামনে আসছে এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে। তাহলে এই যে অযাচিত ভাবে যেভাবে টাকা দেওয়া হচ্ছে, ঠিকঠাক করে পদ্ধতি মেনে যদি কি দেওয়া হতো, তাহলে কি আরো রাজ্য সরকারকে আরো ভালো হতো না জিনিসটা? এটা কি হয়ে? না না, অফকোর্স অ্যাকচুয়ালি আমরা জানি কি গভর্নমেন্টের প্রয়াস রয়েছে কি যদি এটা টাকা ইনফিউশন থেকে এত বড় ইকোনমি দাঁড়াতে পারে, তো গভর্নমেন্টের আমরা জানি কি সবার যে মোটিভটা সবসময় পজিটিভ থাকে। তো ওটা অফকোর্স গভর্নমেন্ট ওটা ট্রাই করছে, চেষ্টা করছে। আর আমরা ওটা রেজাল্টও দেখলাম কি 30-32 হাজার কোটি থেকে 80,000 লাস্ট বছর ছিল, যদি এখন হচ্ছে তো নিশ্চয়ই এটা আর বাড়বে।
1,00,000 কোটি মতলব এটা আপনি জিডিপির যদি 1,00,000 কোটি টাকা হয় তো আমার মনে হয় প্রায় 12% বেঙ্গল জিডিপির এটা হয়ে যাবে। এখান থেকে মাত্র 10 দিন থেকে জিডিপি তৈরি হয়ে যাবে। তো এটা তো আর এটাও দেখবেন কি যে টাকাটা তো যে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, লোক যে সামান্য লোক আছে, ঢাকি রয়েছে, চাষি রয়েছে, যারা ফুলওয়ালা রয়েছে, পান্ডালওয়ালা রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, হোটেল ইন্ডাস্ট্রিতে কত লোক ওখানে চাকরি করছে। তো সবাইকে তো সমাজের মতো যেরকম গঙ্গার জল গঙ্গাতেই দেওয়া হয়, তো ওটা সরকারের প্রয়াস হয়েছে, ওটা খুব উই অ্যাপ্রিসিয়েট। কিন্তু অফকোর্স গভর্নমেন্ট নিশ্চয়ই ওটা দেখবে কি কিছু যে জিনিস টাকাটা রয়েছে ওটা ঠিক জায়গায় পৌঁছে। রাজ্য সরকারের এত প্রশংসা করলেন, এই যে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, ওখানেও তো তাহলে আপনি মানবেন যে দীঘায় যেমন জগন্নাথদের ধাম তৈরি হচ্ছে, সেখানে যেমন আর্থসামাজিক পরিবেশ উন্নত হচ্ছে, তাহলে যখন রাম মন্দির তৈরি হচ্ছে সেখানেও তো তাহলে সেই জায়গাটা উন্নত হয়েছে, এটা অস্বীকার করবেন না? না না, ও একদম পজিটিভ হয়েছে ওখানে। অযোধ্যাতে আমি অযোধ্যাতে 2019 সালে গেছিলাম। তো তখন এরকম পুরো কবে গেছে? লাস্ট আমি হয়ে গেল 8-9 মাস তো হয়ে গেল। তারপর রাম মন্দির রাম মন্দিরে আমি যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আমি ওদিন ছিলাম ওখানে। ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী কেন না কেন? নাই, সবাই যাবে কেন, এটা তো আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? এই কারণে জিজ্ঞাসা করছি যে আপনি বরাবরই আমরা জানি যে মুখ্যমন্ত্রী আপনি কাছের, এবং সেই জায়গা থেকেই প্রশ্নটা আসছে। দীঘাতে যখন জগন্নাথ দেবের ধাম উদ্বোধন হলো আপনি ছিলেন, এবং যখন আরো অন্যান্য সময় আমি দেখেছি আপনারা একেবারে আপনি সশরীরে থাকেন, ভক্তি করেন, আপনি সম্মান জানান, কিন্তু সেখানে দিয়ে রাম মন্দিরের মতন একটা, যেখানে দীর্ঘ বছর ধরে ভারতবাসীর একটা মনে, সনাতনীদের মনে একটা চাহিদা ছিল, সেখানে মুখ্যমন্ত্রী কোনো কিছু করলেন না, কোনো স্টেটমেন্ট পর্যন্ত দিলেন না। এটা কথা ওকে খটকা লাগেনি আপনার মনে? না না না, আপনি দেখবেন ম্যাডাম, আমি দেখেছি লাস্ট 20 বছর থেকে আমি দেখছি ম্যাডামের যে জগন্নাথের প্রতি, ভগবানের প্রতি এত শ্রদ্ধা, এত প্রেম রয়েছে, আমরা সবাই দেখেছি। আমি ভক্তিটা জগন্নাথের প্রতি, মানে রামের প্রতি না। আপনি জগন্নাথ আর রামের প্রতি পার্থক্য কেন করছেন? রাম মন্দিরে গেলেন না সেটা বলছি। এটা তো কোনো কারণ, অনেক কারণ হতে পারে, অনেক লোক যেতে পারেনি, তো এটা তো কিছু কারণ কারণ হয় না। না, এরকম না, অনেক রাজ্য থেকে নাও যেতে পারে। কিন্তু আমি লাস্ট 20-25 বছর থেকে আমি দেখছি ম্যাডাম উনি জগন্নাথ ভক্ত রয়েছেন। উনি, আপনি জানেন ওনার বাড়িতে জগন্নাথ রয়েছে, আর আমি ওনাকে খুব ক্লোজলি দেখেছি যে উনি ভগবানের প্রতি ওনার খুব শ্রদ্ধা রয়েছে, উনি খুব হৃদয় দিয়ে পুজো করেন। একটা জিনিস আমি বলবো, যদি আপনি দীঘাতে যান, আপনি গেছেন, নিশ্চয়ই গেছেন, যে যতক্ষণ আপনি ওখানে যাবেন না, যে ম্যাডামের হাতে যে কাজটা হয়েছে, এটা খুব বড় ঐতিহাসিক কাজ হয়েছে। আর ওটা ওখানে যে কেউ আসছে একটাই কথা বলছে যে জগন্নাথের কৃপা না হলে এত বড় মন্দির করা যায় না। তো যে জিনিসটা ম্যাডামের হাতে হয়ে গেছে এটা খুব ঐতিহাসিক। ভারতের ইতিহাসে এটা কেউ রাজনেতা এরকম করেনি। এটা ভারতের ইতিহাসে আপনি দেখবেন পুজো করে। একটা জিনিস আমি বলবো, যদি আপনি দীঘাতে যান, আপনি গেছেন, নিশ্চয়ই গেছেন, যে যতক্ষণ আপনি ওখানে যাবেন না, যে ম্যাডামের হাতে যে কাজটা হয়েছে, এটা খুব বড় ঐতিহাসিক কাজ হয়েছে। আর ওটা ওখানে যে কেউ আসছে একটাই কথা বলছে যে জগন্নাথের কৃপা না হলে এত বড় মন্দির করা যায় না। তো যে জিনিসটা ম্যাডামের হাতে হয়ে গেছে এটা খুব ঐতিহাসিক। ভারতের ইতিহাসে এটা কেউ রাজনেতা এরকম করেনি। এটা ভারতের ইতিহাসে আপনি দেখবেন কেউ গভর্নমেন্ট, ভারতের ইতিহাসে রাম মন্দিরটা কি কিভাবে দেখছি? ভারতে ওটাও খুব অদ্ভুত হয়েছে। আমরা জানি কি হিন্দুরা অনেক দিন থেকে স্ট্রাগল করছিল, তো ওটা তো আমরা আমরা ওটার জন্য কি যোগী প্রশাসন বা এটা তো মূলত এনজিও হয়ে তৈরি হয়, আপনি ধন্যবাদ জানাবেন? হ্যাঁ, অফকোর্স ওরা খুব অযোধ্যার যে কায়াকল্প রয়েছে ওটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ওখানেও যারা লোক রিক্সাওয়ালা কিছু 2019 সালে ওদের আয় ছিল না, আজকে এক একজন রিক্সাওয়ালা 5,000-6,000 টাকা দিনে কামাচ্ছে। সেই রকম দীঘাতে আপনি দেখবেন এক এক অটো রিক্সাওয়ালা ওইরকম 5-6 হাজার টাকা দিনে ওদের কামাই হয়ে গেছে। হোটেল ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে। তো সব সময় যে পর্যটন বিকাশ হলে সবারই এটা লাভ হয়। আপনি একদম আর্থসামাজিক যে উন্নয়ন সেটার কথা মূলত তুলে ধরলেন, কিন্তু আপনি এটাও বললেন যে মুখ্যমন্ত্রী দীর্ঘ বেশ কিছু বছর ধরে আপনি খুব কাছ থেকে দেখেছেন, তিনি ধর্মকে ভালোবাসেন এবং ধর্ম আচার আচরণ করেন, এবং আমরা দেখেওছি। কিন্তু বেশ কিছু মন্তব্য, মুখ্যমন্ত্রীর বেশ কিছু মন্তব্য হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা,
বা আপনি ধরুন যখন কোনো মুসলিমদের কোনো অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে গিয়ে বিরোধীরা যেমন অভিযোগ করে যে হিজাব পরে নিয়ে যাচ্ছে, হিন্দু হিসেবে আপনি এটা ব্যক্তিগতভাবে কতটা দেখেন? মুখ্যমন্ত্রী ছেড়ে দেন, মুখ্যমন্ত্রী ছেড়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু হিসেবে আপনি এটাকে কিভাবে দেখেন? মমতা ব্যানার্জি খুব বড় হিন্দু আছেন, আর ওনার যে প্রমাণটা আছে, আপনি কি কখনো ওই মৌলবীদের টুপি বা কোনো কিছু পরবেন কখনো? শুনুন, যখন আপনি একটা রাজনেতা হন, তখন আপনাকে সমাজের সব ধরনের লোক আছে, সব ধর্মের লোক আছে, একটু ওখানে গেলে উনি কেন আপনি করবেন, এটাতে কি খারাপ আছে? এই কথা যখন বলছেন তাহলে তো এই প্রশ্ন করতে হবে, তাহলে আমি সারা বছর আমি হিন্দু, কিন্তু যখনই সময় সুযোগ আসছে তখন এই মুসলিম বা খ্রিস্টান হয়েছে শুধুমাত্র আমার ড্রেস চেঞ্জ করে, মানে পোশাক চেঞ্জ করে, অ্যাটায়ার চেঞ্জ করে, তাহলে তো ওই ধর্মটাকে অসম্মান করা হচ্ছে। না না না, কে বলছেন কি একটা একটা কিছু সাংকেতিক করলে ও ধর্ম চেঞ্জ হয়ে যায়? কেন করছে? না না, এটা এটা তো আপনি জিজ্ঞেস করবেন কি, এটা তো লোকের পার্সোনাল চয়েস রয়েছে। তো এটা কিছু, আমি এটা কিছু মনে করি না। এটা আপনি যখন দেশে রাজনেতা রয়েছেন, তো আপনার সামনে যত সমাজের লোক আছে, ওকে তো এক দৃষ্টিতে দেখতে দেখতে হবে। তো আমার দৃষ্টিতে তো প্রধানমন্ত্রী দেখেন বা রাষ্ট্রপতি যারা আছেন বা বিভিন্ন রাজ্যের রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীরা বলেছেন, আমরা যদি দেশের মুখ্যমন্ত্রীর উপরের স্থান, আমি যদি প্রধানমন্ত্রী হিসেবে দেখি দেশের নিরিখে, তিনি তো অনেক মুসলিম অনুষ্ঠানে যান বা হিন্দুদের অনুষ্ঠানে যান, খ্রিস্টানদের অনুষ্ঠানে যান, তাকে তো আমরা দেখি না কখনো এরকম কোনো কিছু করতে। তিনি তো আবার বলেন সবকা সাথ সবকা বিকাশ, মুখ্যমন্ত্রীও, আমাদের মুখ্যমন্ত্রীও সবার উন্নয়ন করছেন। তাহলে স্পেসিফিক্যালি কোনো একটা ধর্মকে যখন যাচ্ছে তখন ওটা করতে হচ্ছে। এটা কি কোথাও গিয়ে একেবারে ধর্মকে ভোট ব্যাংক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন? আপনার ব্যক্তিগত মতামত আছে, রাজনীতি ছেড়ে দিন। না, অ্যাকচুয়ালি আমি মানি কি, যত একটা আমরা বানিয়ে দিই কি এইরকম সবাইকে হতে হবে, ওটা একদম ঠিক না। তো আমরা জানি কি ভগবান মানুষকে বানিয়েছে একদম আলাদা ভাবে। তো কে, না হলে আমরা তো রোবট হয়ে যাবো। এ ডেফিনেশন মধ্যেই সবাইকে এইরকম করতে হবে, এটা তো মানুষ, ভগবান স্বতন্ত্র দিয়েছেন। তো, সবাই একটা ইউনিক ক্যারেক্টার বলতে পারে, সবাই প্লে করছে আছে। তো ওটাই তো সুন্দরতা কি, সবাই আলাদা ভাবে একটা সিচুয়েশনে আমরা প্রস্তুত, নাহলে তো আমরা রোবট হয়ে যাব, প্রোগ্রাম হবে, আমরা জানবো কি সবাই এরকম এই অবস্থাতে করতে হবে। তো এটা তো দিতেই হবে। আপনি স্বাগত জানাচ্ছিলেন। হ্যাঁ, অফকোর্স অফকোর্স। আমি দেখেছি ওনাকে, উনি উনি খুব বড়, উনি হিন্দু। আমি এটাই বলছি কি আপনি যতক্ষণ, কোন কোন বিষয়গুলো আপনার দেখে বা সামাজিক বা ধর্মীয় কালচার মুখ্যমন্ত্রী বা কাস্টম দেখে আপনার মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী একেবারে নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমি বলতে পারি তিনি একজন সনাতনী হিন্দু? আপনি অনেক পোস্ট থেকে দেখেন। আবার আপনি একটা তো, হ্যাঁ, যেরকম উনি আমাদের 2003-4 থেকে আমরা ইনভাইট করি ভগবানের, একবার স্নান যাত্রাতে উনি এসেছিলেন আমাদের গুরুসেদের রোডে। তো উনি যখনই আসবেন উনি খুব ডিটেলে সবকিছু নিয়ে আসেন, উনি গিফট নিয়ে আসেন। তো হ্যাঁ, তো ভগবানকে অভিষেক করানো হচ্ছে, তো উনি নিয়ে এসছেন বাড়ি থেকে, জুস নিয়ে এসছেন, আবার এক এক তেলও নিয়ে এসছেন, তেল। তো তেল দিয়ে উনি লাগিয়েছেন। তখন আমি জানতাম না 2004 সালে কি মতো অভিষেকে তেল দেওয়া হয় কি দেওয়া হয় না। তখন আমি জিজ্ঞেস করলাম আমাদের এক পুরোহিতকে। উনি বললেন কি হ্যাঁ, বেদে বর্ণনা আছে কি অভিষেকের আগে ভগবানকে তেল লাগানো হয়। তো ওটা খুব ডিটেল, যেটা আমিও জানতাম না, সে ব্রট। তো উনি অনেক কিছু ভগবানকে চান করিয়েছেন। আমরা এটাও দেখেছি কি, আহ, একটা জিনিস আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, দুর্গা পুজো কার্নিভাল, এটা ওনার ওনার উদ্যোগ। উনি, হ্যাঁ, হ্যাঁ, না উনি আগেও দুর্গাপুজো হতো, কিন্তু প্রথমবার আপনি এক জায়গায় বসে যত সেরার কলকাতার বাংলার যে দুর্গাপুজো হচ্ছে প্রতিমা, আপনি বসে দেখতে পারবেন, দর্শন করতে পারবেন। তো এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, এটা খুব ভালো উদ্যোগ। অনেকবার কি হয় কি এত ভিড় থাকে কি যাওয়া সম্ভব হয় না। ব্যক্তিগতভাবে কখনো বিভিন্ন দুর্গাপুজো দেখেছেন ঘুরে কলকাতার? আমি যাই, আমি সকালে 2-3টে আমার গাড়ি নিজে ড্রাইভ করে যাই, আমি দর্শন করতে যাই, আমার খুব ভালো লাগে। আর স্পেশালি আমি রেড রোডেও থাকি, ওখানে এত ভালো লাগে, আপনি মেডিটেট করতে পারেন 4-5 ঘন্টা। সবাই দুর্গা দেবী যখন যাচ্ছেন, আপনি এক জায়গায় বসে সব দর্শন করতে পারেন। তো অনেকগুলো আপনি এটা দেখবেন কি, ম্যাডাম অনেক কিছু এরকম করেছেন যে খুব কম রাজনেতা ভারতে এরকম জিনিস করেছে। যদি তুলনা করি নরেন্দ্র মোদী পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
কে বড় হিন্দু? এটা আপনি এটা খুব ভুল হবে, কেন কি না, না ভুল হবে কেন কি সবাই মতলব এটা এরকম না কি আমরা একটা ক্লাসে রয়েছি, আপনি নাম্বার দিয়ে দেন কি ইউনো ফার্স্ট সেকেন্ড থার্ড। ভগবানের ভগবানের ভগবান সবার হৃদয়ে রয়েছেন, উনি জানেন। আমরা আপনি জানেন কি একবার ভগবান বিষ্ণুকে নারদ মুনি দেখলেন কি ভগবান বিষ্ণুর পাশে একটা ডায়েরি রয়েছে। তো ও ডায়েরিতে উনি তার তো ভগবান বিষ্ণু ডায়েরিটা ছেড়ে গেছিলেন। তো উনি নারদ মুনি জিজ্ঞেস করলেন কি ডায়েরি কিসের জন্য ভগবানের, বলে কি ভগবানের যে খুব সব থেকে যে ভালো ভক্ত আছে উনি লিখে রেখেছেন কে নম্বর ওয়ান। তো নারদ মুনি দেখলেন, তো ওখানে নারদ প্রথম লেখা আছে, তারপরে অন্য ভক্তদের, কিন্তু দেখলেন এখানে হনুমানের নাম নেই। তো ভগবান ভগবান নারদ মুনি খুব আশ্চর্য হয়েছে কি হনুমান তো এত বড় ভগবানের ডায়েরিতে নেই। কিন্তু তারপরে উনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করলেন, বলে গিয়ে আরে এটা তো আমার নর্মাল রেজিস্টার রয়েছে, আমার একটা পার্সোনাল ডায়েরি আমার বাড়িতেও রয়েছে। তো এটা मतलब এটা একদম খুব ভুল হবে কি আমরা কম্পেয়ার করবো কি কে কে। প্রধানমন্ত্রীর উপরে যদি অ্যাসেসমেন্ট করতে হয়, বলা হয় আপনাকে, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? মানে ধরুন প্রধানমন্ত্রী তো এই প্রায় 2014 সাল থেকে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত ক্ষমতা আছে। তো এই গোটা দেশের হিন্দু যে ভাবাবেগ বা ধর্মীয় সংস্করণ, সেটা কি ঘটেছে? অফকোর্স অফকোর্স আমরা দেখেছি কি উনি খুব অস্টিয়ার আছেন, আমরা জানি উনি ইজ মানে মঙ্কের মতন উনি লাইফ লিড করেন, সবাই ওটা অ্যাপ্রিসিয়েট করে। আর উনি যে করেছেন মতলব ওটা ওটা তো খুব অফকোর্স এভরিবডি অ্যাপ্রিসিয়েট, ওটা তো আমরা দেখছি, মানে সবাই দেখছে কি সবাই। রামন বাবুকে প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গেলে একটুখানি ভেবে করতে হবে, তারা কি মুখ্যমন্ত্রী ডেকে যাবে এদিকে, তাই তো? না না না, আপনি এরকম কেন জিজ্ঞেস করছেন? প্রধানমন্ত্রীর সঙ্গে আমার ক্লোজে থাকার ওটা সুযোগ হয়নি। আমি না, দেখা তো হয়েছে কিন্তু কথা বলার এরকম বেশি সুযোগ হয়নি। কিন্তু আমি মমতা ব্যানার্জি ম্যাডামকে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব ক্লোজে দেখেছি। আর ওটাই বলছে কি ম্যাডাম, এটাই বলছে কি আমাদের অনেক ভক্ত যারা দীঘাতে এসেছে, ওটা একটাই জিনিস বলছে কি যদি ভগবানের জগন্নাথের কৃপা না হলে এত বড় মন্দির হয় না। একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে। বর্তমানে আমাদের বাংলার যেরকম রাজনীতি পরিস্থিতি, আমরা সেটা যদি পাশাপাশি আমরা যদি প্রতিবেশী রাষ্ট্র দিকে তাকাই, বাংলাদেশ, সেখানে আমরা দেখেছি ভীষণভাবে হিন্দুদের উপর অত্যাচারিত করা হচ্ছে, সেই ঘটনাগুলো, অভিযোগগুলো সামনে আসে। তারা পালিয়ে এখানে আসছে, এই দেশে চলে আসছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে 2014 সালে থেকে যারা এসেছিল 31শে ডিসেম্বর অবধি সেই সময়সীমা বাড়ি 2024 অবধি করা হয়েছে। মানে বিদেশি নাগরিকদের থাকার যে আইনটা, সেটা সংস্করণ করেছে। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে বাংলাদেশ বা পাকিস্তান থেকে যদি হিন্দুরা এদেশে আসে, তাদেরকে জায়গা দেওয়া উচিত? অফকোর্স অ্যাকচুয়ালি খুব আশ্চর্য লাগছিল যে লাস্ট 2 বছর থেকে আমরা দেখছিলাম যে 2014 পর্যন্ত যারা আসবে ওদেরকেই ওরা হ্যাঁ সিটিজেনশিপ দেওয়া হবে। কিন্তু আমরা দেখি কি অনেক যারা হিন্দুরা আসছিল, তো আমাদের এরকমও হচ্ছে কি আমাদের একজন ব্রহ্মচারী ও লাস্ট ইয়ার ও অনেকবার ইন্ডিয়ান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে। তো এম্বাসি ভিসা দেয়নি, অনেক বড় আমাদের ওখানে সব, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দেখাবো, আমাদের ইসকন ব্রহ্মচারী ওরা ভিসা পায় না। আর ঢাকাতে ফোন করলে ওরা বলে কি না আমাদের স্টাফ নেই, আমরা এত ভিসা প্রসেস করতে পারবো না। তো একজন ব্রহ্মচারী ও 3 বছর থেকে ভিসা পায়নি। তো ও ভেবেছে কি যখন সবাই চলে যাচ্ছে টাকা দিয়ে বিএসএফ কে, তো ও ভেতরে এরকম করেছে, বিএসএফ ওকে ধরে নিয়েছে, তারপরে ওকে টর্চার করে বিএসএফ ক্লোজ রেঞ্জ থেকে গুলি মেরে হত্যা করেছে। তো এটা কেউ, আমি অনেকজনকে বলেছি, টুইটও করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী এটা সংজ্ঞান নিয়েছেন। তারপরে রাজীব কুমার ডিজিপি আছে, উনিও কথা বলছেন, উনিও শক হয়ে গেলেন কি এরকম এক গেরুয়া বস্ত্রধারী দেখছে কি ব্রহ্মচারীর আছে মাথা মুড়োনো, ওকে কিরকম কেউ মারতে পারে। তো আমাকে পরে জানানো হলো কি
ও যে বিএসএফ অফিসার ছিল, ও ওর কিছু এরকম ছিল কি ও ব্রহ্মচারী লাইক করতো না। তো সেই জন্য ও ওকে মেরে দেয়। কিন্তু ওর বিএসএফ এর ওর উপরে অ্যাকশন কিছু নেয়নি। আমরা এটাও দেখেছি কি যখন নদীতে এতজন হিন্দু আমরা দেখলাম কি এই এই বছরের স্টার্টিং এ কি অবস্থা হয়েছিল। তো কত লোক 12 ঘন্টা নদীতে হাত জোড়ে দাঁড়িয়ে আছে, ওখানে বিএসএফ মাইক দিয়ে বলছে কি আপনারা চলে যান, আপনারা ঢুকতে পারবেন না, কেন কি আপনাদের আজ্ঞা নেই। তো কিছু জিনিস আমাকে খুব মতলব কেন আমি খুব দুঃখ পেয়েছি। মুর্শিদাবাদে যখন আক্রান্ত হলো হিন্দুরা, বা মোথাবাড়ি বা মহেশতলা যখন আক্রান্ত হচ্ছে, আপনাকে সেগুলো দুঃখ দেয়? কেন দুঃখ দেয় না? দুঃখ তো হয়েছে। ছেলে যখন হিন্দুদেরকে একেবারে জলজন্ত খুন করা হচ্ছে, মুসলিমরা খুন করছে, তখন দুঃখ হয়। অফকোর্স যেরকম হিংসা হলে এটা দুঃখ হবে না? লোক রাজ্যে হচ্ছে, রাজ্যের প্রশাসন কি করছে, এদেরকে বলেছেন এই বিষয়গুলো দেখে? অফকোর্স ওখানে যে গভর্নমেন্ট ওখানে কি বলে ইনভেস্টিগেশন এজেন্সি করেছে, যারা যারা এটা কাণ্ড করেছে সবাই জেলে রয়েছে। তো এইরকমই রাজ্যকে হওয়া উচিত কি যখন এত বেশি মানুষ হিন্দুরা রাই বাংলাদেশে করছে, তো বিএসএফ যদিও মাইকে না বলে ওদেরকে স্মরণ দিলেই ওটা হতো। আমি ওটা নিয়ে যখন আমরা জানি কি মাননীয় এই কেন্দ্রের যে নতুন যে বিজ্ঞপ্তিটা, এই হিন্দুরা আসলে তারা এখানে স্থান নিতে পারবে আমাদের দেশে, তারা সিটিজেনশিপ হতে পারবে, এই যে সিএ বা এনআরসি, এটাকে সমর্থন করছিল তো? অফকোর্স ওটা তো যেটা হিন্দু সবসময় আমাদের যখন দেশের পার্টিশন হয়েছিল তখন মহাত্মা গান্ধী নিজে বলেছিলেন কি যারা পাকিস্তানে রয়ে গেছে হিন্দু, ওরা যখনও আসতে চায় ওরা ভারত ওকে ওয়েলকাম করবে। তো ওটা তো আমরা দেখছি। ইভেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি অ্যাসেম্বলিতে উনি 6 মাস আগে জাস্ট এপ্রিল মাসে এই বছরের উনি অ্যানাউন্স করলেন কি যদি ভারতের দুটো জিনিস উনি বলেছিলেন। একটা কি যে যে আমাদের কি বলে কি ইউনাইটেড নেশনের সেনা বাহিনী হয়, ওটা বাংলাদেশে দরকার পাঠানো শান্তি, হ্যাঁ, কেন কি হিন্দুদের খুব অত্যাচার হচ্ছে। দ্বিতীয় উনি বলেছিলেন কি যদি ওখানকার হিন্দুরা এখানে আসে তাহলে বেঙ্গল উইল শেয়ার, আমরা আমাদের রুটি ওদের সঙ্গে শেয়ার করব। রামবাবু সিএ কে সাপোর্ট করছে, সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। হ্যাঁ অফকোর্স যেটা আমাদের তাহলে সাপোর্ট করছে? হ্যাঁ কেন করছেন, মানে কি হিন্দুদের অস্তিত্ব ধরে রাখার জন্য কি এই সাপোর্টটা, মানে এই যে আপনি যে এটাকে সাপোর্ট করছেন কিসের জন্য? না, মেন আছে কি বাংলাদেশে যারা রয়েছে, পাকিস্তানে যারা এরকম হিন্দুরা আর অন্য মাইনরিটিজ, নট অনলি হিন্দু, ক্রিশ্চিয়ান, পারসি, বৌদ্ধ, যত মাইনরিটি রয়েছে ওদের ওদের যদি আপনি একটা দেশে আপনার অস্তিত্ব বাঁচাতে পারেন না, তাহলে তো এটা তো ভারতে ওরা এসে ওরা থাকতে পারবে, এটা ভালো জিনিস। রাধারমণবাবু, একটা বিষয় আপনি এটা সাপোর্ট করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ক্যা হতে দেবে না, বারে বারে তিনি আন্দোলন করেছেন, এমনকি বলেছেন দিল্লিতে চলে যাবেন। এই বাংলায় আমরা দেখেছি কলকাতাতে একের পর এক প্রতিবাদ মিছিল হতে, সিএ হতে দেবে না, এনআরসি হতে দেবে না। তাহলে আপনি মুখ্যমন্ত্রীকে বলেছেন যে এটা তো হওয়া প্রয়োজন, কারণ হিন্দুরা বিপন্ন। আপনি আমাকে কেন ধরছেন? আমি এই জন্যই বলছি কারণ আপনি নিজে বললেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকদিন আপনি ক্লোজ সম্পর্ক। না, এমনি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করছি, আপনি মুখ্যমন্ত্রীকে বলতে তো পারবেন বা বলেছেন কিনা জানি না যে সিএটা সাপোর্ট করা উচিত আপনার। না না, অ্যাকচুয়ালি আমরা রাজনীতির লোক নই। রাজনীতির বিষয়, সিএ যদি রাজ্য যদি সিএ যদি রাজ্য না করে, তাহলে তো হিন্দুরা আসতে পারবে না, হিন্দু ধর্মটা এখানে রক্ষা হবে না। এই জন্য মানে ধর্ম আর রাজনীতি প্রথমে শুরু করেছিলাম যে এক ছাতার তলা চলে এসেছে, সেই জন্য এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছে। না না, প্রথম আমি আপনাকে বললাম কি উই আর স্পিরিচুয়াল অর্গানাইজেশন, আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। আপনি জগন্নাথের কথা বলুন, আমি আমি যেটা দেখেছি ওটা আমি বলতে পারি। এখন আই এম নট আ পলিটিশিয়ান, আমি পলিটিক্স করতে এই জন্যই জিজ্ঞাসা করছি, কারণ এই যে সিএ বিষয়টা, তার সঙ্গে কিন্তু হিন্দু বিষয়টা জড়িয়ে রয়েছে। যদি এটা না হয় তাহলে কিন্তু তাদের আসাটা খুব সমস্যা হয়ে যাবে এই দেশে, এবং সেটা যদি না আসতে পারে তাহলে ওই দেশের হিন্দু বা এই দেশের হিন্দু ধর্মটা, হিন্দুত্বের অস্তিত্বটা বিপন্ন হয়ে উঠবে। না না, বলছে কি যখন
যে যারা আমরা দেখেছি কি বাংলাদেশ পুড়ছে, যখন আমাদের ব্রহ্মচারীকে কেন গুলি মেরে দিয়েছে, আমি আপনাকে ফটো দেখাবো, ফটো আমাদের রয়েছে কিরকম হত্যা ওর ডেড বডি। দ্বিতীয় কথা, এত লোক নদীতে আমরা সব দেখেছি, ওই একজনকে হিন্দুদেরকে ঢুকতে দেয়নি। তৃতীয়, আপনাকে ইনসিডেন্ট আপনাকে বললে আমি সব এখানে হোয়াটসঅ্যাপে খুলে দেখিয়ে দেবো। একজন মেয়ে, 14 বছর মেয়ে, ওর মা বাবা ও শুনলো কি ওর মেয়েকে নেক্সট দিন মানে 2-3 দিন মধ্যে ও রেপ করে নিয়ে যাবে। ও বাবার অবস্থা খারাপ। তো বাবা হৃদয়ে পাথর রেখে মেয়েকে বলল কি এটা চলে যাও তুমি, কুচবিহারে ওনার একটা কেউ আত্মীয় থাকে, অ্যাড্রেসটা লিখে বললে কি তুমি মেয়ে চলে যাও, এরকম কিছু টাকা দিয়েছে। ও মেয়ে ইলিগাল ওয়েতে বর্ডার ক্রস করেছে, ও বিএসএফ ধরে নিয়েছে। এখান থেকে আমি যখন জানতে পারি, তো এটা সব আছে, টিভি ইন্টারভিউ আছে, ওকে জেলে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ, 14 বছর মেয়েকে। পরে যখন আমরা হু হাল্লা করলাম কি ও মেয়ে আছে, তখন ওকে চাইল্ড ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। ঘটনা হলে একেবারে নিন্দনীয়, একেবারে নিন্দনীয়, এবং একদম এগুলো নিন্দনীয় বিষয়। সেক্ষেত্রে একটা বিষয় ওঠে যে আমাদের প্রতিবেশী বা রাজ্যে, এ রাজ্যে হিন্দুরা ভালোভাবে বাস করুক, আমরা এটাই চাই হিন্দু হিসেবে। আপনি নিশ্চয়ই এটাই চান। অফকোর্স চাইবো, এটা তো নর্মাল জিনিস। শুনুন, সমাজে অশান্তি হলে সবাইয়ের অশান্তি হবে। আমরা আমাদের লাইফ, ছোট লাইফ আছে, আমরা ইসকনের এটাই প্রয়াস আছে, আমরা পুরো বিশ্বতে আমরা প্রচার করছি। আমরা রাশিয়া থেকে নিয়ে, রাশিয়াতে আমাদের 150 মন্দির রয়েছে, পুরো বিশ্বতে আছেন, ওখানেই নয়, পাকিস্তানে আমরা রয়েছি, মিডল ইস্টে রয়েছি, সব জায়গায় রয়েছি। বাংলাদেশে আপনারা দেখলেন কি আমরা কি করছি। অনেক অনেকবার অনেক ডিফিকাল্ট, বাংলাদেশে আমি একটু যোগ করবো, আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে, অনেক ডিফিকাল্টিস মধ্যে পড়তে হচ্ছে, যে পরিস্থিতি বাংলাদেশে। অফকোর্স আমরা আমাদের কিন্তু সেম দেখবেন কি ইসকন একটা খুব বড় আশ্রয় দিয়েছে ওখানকার হিন্দুদের জন্য। ইসকন না থাকলে ওখানে অবস্থা খারাপ ছিল। তো অনেকবার আমরা হিন্দুরাই বুঝে না ইসকনের কত কি হয়, খালি আমরা অনেকবার কোশ্চেন করে দিই কি ও দেখো, ও একটা খুব ভাইরাল হচ্ছে ইসকন ভক্ত, ও সার্ভ করছে, সবাই বলছে কেন ওদেরকে কেন দিচ্ছে, যারাই ও করছে। কিন্তু আপনি দেখবেন আমাদের সনাতন ধর্ম শিখিয়েছে কি সবাইকে সমানভাবে দেখার জন্য। তো এটা তো আমাদের পজিটিভ জিনিস। কিন্তু কিন্তু অফকোর্স যখন এইরকম পরিস্থিতিতে আমরা থাকি, উই হ্যাভ টু ডু আ ব্যালেন্সিং অ্যাক্ট। নাহলে আমরা যখন এত শান্তি বহাল করে করছি, আমাদেরকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে। আমার আপনি তো দেখেছেন ইসকন জঙ্গি সংগঠন ঘোষিত করা। যদি আমরা কিছু আর পলিটিক্যাল হয়ে যাব, না, যদি ইসকন পলিটিক্যাল হয়ে যাবে, একদিনে সবাইকে গ্রেফতার করে, একজন চিন্ময় কৃষ্ণ প্রভু, উনি খালি সবার এটা ইউনাইট করেছেন, ও দেখুন লাস্ট 1 বছর থেকে জেলে রয়েছে, ভারতে কিছু করতে পারছে না। না না, আমেরিকাও যে ট্রাম্প বলেছিল কি আমি প্রেসিডেন্ট হলে আমি দেখবো, ও কিছু করতে পারছি না। তো ইসকনকে আমাদেরকে দাঁড়িয়ে আপনার গোটা ভারত আপনি ঘুরেছেন, বিভিন্ন রাজ্য ঘুরেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছেন এবং বিশ্ব ঘুরেছেন। সেখানে দাঁড়িয়ে লাস্ট 10 বছর এবং আজকের এই 25 সালে দাঁড়িয়ে আপনার কতটা পার্থক্য মনে হচ্ছে, মানে গোটা ভারতবর্ষের ধর্মীয় আবেগ বা আর্থসামাজিক পরিবেশ উন্নত ঘটেছে? অফকোর্স অবস্থা তো খারাপ আছে, এটা তো কারো বোঝানো যাবে, সবাই দেখছে। তো এটা তো খুব চিন্তার বিষয়, কিন্তু সেম টাইম আমাদেরকে অনেক কিছু দেখতে হবে। আমি আই উইল লাইক টু আপনার চ্যানেলে এটা বলতে হবে যে আমাদের আঙ্গুল অন্য দিকে তাকানো আগে আমাদেরকে নিজে দেখছি, আমরা কত হিন্দু রয়েছি ওটা নিজে দেখতে হবে। আমরা দেখেছি কি এখন যে যত আমাদের হিন্দু মহিলারাও বলে দেন, নাহলে ইউথরা বলে দেন, সবাই রিল বানাচ্ছে, খুব লুমড়া রকম রিল বানাচ্ছে। আপনি কি ভাবছেন কি ও ভগবান ভগবদ গীতাতে প্রথম অধ্যায়তে অর্জুন এটাই বলছেন যে যখন আমাদের মহিলাদের ক্যারেক্টার শেষ হয়ে যাবে, ও সোসাইটি থাকবে না। তো আপনি তো অন্য তো জিজ্ঞেস ছেড়ে দিন, আপনার দেখুন আমাদের ইউথ কি টাইম কত ফালতু জিনিস বানাচ্ছে, যারা সামাজিক অবক্ষয় ঘটেছে একেবারে। অনেক, তো আমরাও দোষী রয়েছি। আমরাও খালি দোষ দিলে হবে কি ওরা এই করছে। আপনি আজকে
সোশ্যাল মিডিয়া, আমি টুইটারে রয়েছি, কিন্তু মাঝে মাঝে অনেক লোক টুইট করে দেয়, তখন আমি দেখি কি কত পতন হয়ে গেছে সমাজে। এরকম এরকম রিল হচ্ছে কি মতলব দুঃখ হয় কি এরকম আমাদের সমাজ, সনাতন সমাজ কোথায় যাচ্ছে। শেষের দিকে এসে গেছি। একদম সোজাসুজি একটা জিজ্ঞাসা করবো প্রশ্ন। ভারতবর্ষ এখন ধর্মনিরপেক্ষ দেশ, যদি হিন্দু রাষ্ট্র হয়, আর রাধারমণ বাবু কি সমর্থন করবে? দেখুন, ভারত যখন হিন্দুর অ্যাকচুয়ালি, আপনি হিন্দু ধর্ম নিয়ে দীর্ঘদিন ধরে করছেন এবং আমরা প্রত্যেকেই হিন্দু, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি হিন্দু রাষ্ট্র হয়, না 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 না, আমি হ্যাঁ কি না, তারপরে বিশ্লেষণে যাচ্ছি। না, আবার ডিটেলে বলতে হবে। অ্যাকচুয়ালি যে সনাতন ধর্ম না হলে হিন্দুইজম যে পুরো ভারতে রয়েছে, ওর জন্যেই ভারত এরকম আছে কি সবাইকে আশ্রয় দিয়েছে। আপনি ভারতে আপনি পাবেন যত ধর্ম আছে পুরো বিশ্বের, সবাই আপনি লোক এখানে পেয়ে যাবেন। ভারত সবসময় সবাইকে ওয়েলকাম করেছে। এখন সব থেকে ইম্পর্টেন্ট আছে কি হিন্দুইজম মানে কি, মতলব হিন্দু রাষ্ট্র মানে কি। ভারত, ভারতকে যদি আপনি দেখবেন, আমাদের যে পুরো বিশ্বতে আহ, আপনি হিন্দু ধর্ম বলুন, পুরো বিশ্বতেই ছিল। সাউথ ইস্ট এশিয়া থেকে নিয়ে নর্থ আমেরিকা পর্যন্ত। আমি রাশিয়াতে ছিলাম, রাশিয়াতেও ভগবান শঙ্করের মূর্তি আপনি ওখানকার নদীর তটে পাওয়া গেছে। আর আজারবাইজান, উজবেকিস্তানে ওখানে ফায়ার টেম্পল রয়েছে, সংস্কৃতে রয়েছে। আপনি মিডল ইস্টে চলে যান, ভগবান রামের আর হনুমানের গুফাতে পেন্টিং রয়েছে। তো সনাতন ধর্ম পুরো বিশ্বতে ছিল, কিন্তু এটা আপনি দেখবেন কি ও সময় কি ছিল, সব রাজা ছিল, সবাই হিন্দু রাজা ছিল। তো সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে আমাদের যে হিন্দু কালচারটা পুরো বিশ্বতে যখন পালন হবে, আমাদেরকে একটা স্ট্যাম্প মারতে হবে নাকি ধরুন এখন রাশিয়াতে ইসকন আমাদের প্রচার করেছে। 93-তে আমি প্রথমবার যখন জন্মাষ্টমী ওখানে অ্যাটেন্ড করতে যাই, 1 লক্ষ রাশিয়ান ডিনামো স্টেডিয়ামে ও হাত তুলে ও হরে কৃষ্ণ মহামন্ত্র করছে। তো ধরুন পুরো রাশিয়া হিন্দু হয়ে গেল, ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে। আর হিন্দু হলে সবার ভালো হয়, কারো আমরা মারতে, আমাদের হিন্দুইজম কখন এটা শেখায় না কি কাউকে মারতে হবে। তো আপনি কি ভাববেন কি ওটাকে ইন্ডিয়া করতে হবে, কি ও রাশিয়া হয়ে হিন্দু রাষ্ট্র হবে, ওটা ভালো? আমি আপনার থেকে জিজ্ঞেস করি। তাহলে হিন্দু রাষ্ট্র হোক সেটা চান না, কিন্তু ঘুরপথে হিন্দু হোক সেটা চান। ওটাই সব থেকে বড় বিজয়, সব থেকে বড় বিজয়। যদি পুরো বিশ্বতে যদি লোক আমাদের হিন্দু ধর্মকে দেখে উৎসাহিত হয়ে। আপনি ধর্মীয় ব্যক্তি, অনেক ধর্মীয় মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, সেখানে রাধারমণ বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভারতবর্ষের কথা বলা হয়, ভারতবর্ষ আমরা জানি যে ধর্মনিরপেক্ষ দেশ, সেটাকে যদি হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয় বা হিন্দু রাষ্ট্র ঘোষণা কোনোভাবে যদি কথা বলা হয়, আপনি ব্যক্তিগতভাবে কি এটাকে সমর্থন করবেন? আমি এটা এক্সপ্লেন করব। এটা অনেকবার আমরা ভাবি কিছু স্ট্যাম্প করে দিলে ওটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, ওটা হয়নি। আজকে আপনি সোশ্যাল মিডিয়াতে চলে যান, আমরা হিন্দুরা আমরা আমাদের পরিবার, বাচ্চা, নেক্সট জেনারেশনকে আমরা প্রিপেয়ার করতে পারছি না। খালি হিন্দু বললে, হিন্দু জন্মালে হিন্দু হয় না। হিন্দু একটা আমাদেরকে ভগবত গীতা পড়তে হবে, হ্যাঁ ওটা আবেগ আছে, ওটা প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনি হিন্দু হতে পারবেন না। হিন্দু হওয়ার মানে ভগবানের ভক্তি, মতলব আমাদের ধর্মে সবকিছু আছে, সবকিছু রয়েছে। কিন্তু আমার সব থেকে বেশি দুঃখ লাগে, আমরা সোশ্যাল মিডিয়াতে ইভেন আমরা দেখছি আমাদের মহিলা কোন পথে চলে যাচ্ছে। এত খারাপ খারাপ রিলস বানাচ্ছে, রিলস কালচার বানাচ্ছে যে আমাদের পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যত আমরা মনে করি যে পুরো ভারতে 1 কোটিও ট্রু হিন্দু হবেন, মানে যারা প্র্যাকটিস করে, যেটা প্র্যাকটিস করে মানে আমরা বলছি যে ইসকনে আমরা কি যারা দীক্ষা নেয়, আমরা 4টে নিয়ম পালন করি। নো মিট ইটিং, নো ইলিসিট সেক্স, নো ইনটক্সিকেশন, নো গ্যাম্বলিং, জুয়া খেলি না। এটা তার সঙ্গে আমরা 2 ঘন্টা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা মহামন্ত্র জপ করি।
তো এটা 2 ঘন্টা আমরা রোজ বসে এক জায়গায় বসে এটা মহামন্ত্র করছি, প্লাস লাইফস্টাইলটা একদম পুরো ক্লিন হতে হবে। সেকেন্ড, আমরা বলিউডে যে ফালতু ফালতু গানা আছে, সংস রয়েছে, ইলিসিট সেক্স, যেটা মাইন্ডকে উদ্বেগ দেবে, ওরকম আমাদের যত আছে ওটা ওটা দেখেন। আপনি ভগবত গীতা আপনি পড়বেন, খুলে নিন, যে হিন্দু, আমরা জানি কি হিন্দু মানে ভগবত গীতা পড়তে হবে। ভগবত গীতা স্টার্টিং থেকেই ভগবান বলছেন কি মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। তো আপনি খালি হিন্দু বলে দিলেন, তারপরে আপনি গিয়ে বলিউড দেখছেন, আবার সবকিছু উল্টো মদ খাচ্ছেন, যে সবকিছু করছেন, তাহলে তো আমি কি বলবো। তো অফকোর্স হিন্দু ধর্মেও অনেক কিছু পথ রয়েছে। তাহলে আপনি যেটা বলেন এটা একেবারেই সত্যি কথা, সামাজিক অবক্ষয় ঘটেছে এবং সেটা যদি পুরোপুরিভাবে যদি না ঠিক করা যায়, রিফর্ম যদি না হয়, তাহলে মুখে হিন্দু বলে কিছু হবে না। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি আবারও আপনাকে জিজ্ঞাসা করবো, যদি দেশ কখনো দেশের নাগরিকরা দাবি তোলে বা দেশ সরকার কখনো দাবি তোলা হয় এটাকে হিন্দু রাষ্ট্র করা হোক, তাহলে হিন্দু হিসেবে আপনি কতটাকে এটাকে সমর্থন করবেন? একই হ্যাঁ, অফকোর্স হিন্দু মতলব আমি বলছি কি একটা স্ট্যাম্প মারা দরকার নেই। ক্যাম্প না, এটা একদম দীর্ঘ বছর আগামী বছরগুলো সব চলবে এবং ধীরে ধীরে যখন একটা রাজনীতিক এবং সামাজিক ভাবে যখন একটা ট্যাগ লাগবে, তখন প্রত্যেকে আমরা বিশ্বাস করি যে হিন্দুত্বের যে আবেগ সেটাও মানুষের মধ্যে প্রবেশ করবে। তার আগে জরুরি কি এটা কি হিন্দু রাষ্ট্র যদি হয় আপনি সমর্থন করবেন? না না, অ্যাকচুয়ালি না না, শুনুন, আমরা জানি না না, বলছি কি একটা ট্যাগ লাগিয়ে দিলে কিছু হয় না। যেরকম আমরা আমাদের বলতে গেলে 80 কোটি ট্যাগ লাগানো হিন্দু আমরা রয়েছি, কিন্তু কতজন আমরা ভগবত গীতা, আমাদের ভারতে অনেক কালচারাল রয়েছে, যেরকম কালী উপাসক রয়েছে, দুর্গা উপাসক রয়েছে, ওখানে কিছু পারমিটেড আছে, তো বিষ্ণু উপাসক রয়েছে। তো যত যেটা আপনি পন্থ ফলো করছেন ওটা আপনি সিনসিয়ারলি স্ক্রিপচারে যেটা দেওয়া আছে ফলো করছেন কি করছেন না, ওটা আমাদেরকে দেখতে হবে, তারপরে আমরা বলতে পারবো কি হ্যাঁ আমি হিন্দুইজম ফলো করছি। খালি আমি হিন্দু, আমার মা বাবা হিন্দু ছিলেন, আর আমি ভগবত গীতা একটা শ্লোক জানি না, আমি দুর্গা দেবীর গল্প জানি না, কালী মার গল্প জানি না, বিষ্ণু ভগবানের গল্প জানি না, ভগবান রামের জানি না, কৃষ্ণের বিষয় জানি না, তাহলে আমরা কিসের হিন্দু? তো খালি একটা জবরদস্তি করলে ওটা ওটা ব্যাকফায়ার করে যাবে। ওটাই আমি বলছি যে বিশ্বে আপনি বিশ্ব ঘুরেছেন, আমরা জানি যে বিশ্বে ইসলামিক রাষ্ট্র আছে, খ্রিস্টান রাষ্ট্র আছে, সব ধর্মের রাষ্ট্র মোটামুটি আছে। হিন্দু রাষ্ট্র যদি একটা হয়, নেপাল যাওয়া ছিল তো ধর্মনিরপেক্ষ হয়ে গেছে, ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে ক্ষতি না, ক্ষতি কিছু নেই। আমি ওটাই বলছি কি ও থেকে ইম্পর্টেন্ট রয়েছে যে যারা হিন্দু রয়েছে নিজে ধর্ম গ্রন্থটা খুলে আমাদেরকে আমাদের জীবনে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। এবং এই রাজ্যে যদি আমরা ফিরে আসি, আবার রাজ্যে ফিরে আসি, তাহলে রাজ্যের প্রতিটা স্কুল আপনি কি এই দাবি তুলবেন যে একেবারে নিয়ম করে প্রতিটি সরকারি স্কুল বা বেসরকারি স্কুলে গীতা পড়ানো হোক, এই দাবি রাখবেন? এটা তো আমি কেন, ভগবত গীতা পড়া তো খুব ভালো জিনিস। স্কুল থেকে একেবারে ছোটবেলা থেকে যদি আমরা একটা নিয়মের মধ্যে, ধর্মীয় নিয়মের মধ্যে দিয়ে যদি যাই, তাহলে আরো বেশি ভালো। কারণ ছোটবেলা থেকে আমরা জানি নরম মাটি যে কোনো শেপ দেওয়া যায়। তো সেক্ষেত্রে তো ছোটবেলা থেকে স্কুলে যদি আমরা 7-8 রাজ্য সরকারে যারা পড়ে অধীনে স্কুলগুলোতে সংস্কৃত, একেবারে সংস্কৃত ভাষার বই সেখানে শেখানো হয়, যদি একটা গীতা একটা অ্যাড করা হয়, গীতা পড়ানো হয়, তাহলে ক্ষতি না, একদম ক্ষতি না। এটা আমরা এটাই বলবো কি আমাদের দরকার আছে কি যত হিন্দু যারা ইন্ডাস্ট্রিজ রয়েছে, বিজনেসম্যান রয়েছে, ওরা নিজে স্কুলে এটা শুরু করতে পারে। সরকারি স্কুলগুলোতে যদি সরকার করে আর সবাই দেখাদেখি করবে, আপনি মুখ্যমন্ত্রীকে আর্জি জানাতেই পারেন, আপনি একজন ইসকনের একজন ভাইস প্রেসিডেন্ট, যে মুখ্যমন্ত্রী আপনি প্রতিটি স্কুলে গীতা পাঠ বা গীতা পড়ানো এটা শুরু হোক। না, এটা আপনি যে প্রশ্ন করছেন, আপনারা জানেন কি আমাদের রাজ্যে অনেক অন্য ধর্মের লোকও রয়েছে, তো অনেক চয়েস দেওয়া হোক, বাই চয়েস, যে যেটা পড়তে চায় সেটা পড়বে। এটার জন্য ধরুন ওরকম কেরকম একটা ক্লাসে কিরকম করতে পারবে, তো হতে পারে গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব হতে পারে না, কিন্তু অনেক প্রাইভেট স্কুল রয়েছে, ওখান থেকে শুরু করলে ভালো। কিন্তু সব থেকে প্রাইভেট স্কুলও তো বিভিন্ন ধরনের মানুষরা, হ্যাঁ, না, প্রাইভেট স্কুল যেরকম না, আমি এটা বলছি না কি খ্রিস্টান স্কুলে করতে গেলে যে মাইনরিটিজ আছে, মাইনরিটি স্কুল রয়েছে ওখানে ওটা হবে।
অনেকবার আমরা স্কুল করি, কোচিং করি, ওখানে করতে হবে। কিন্তু হিন্দুরা কেন আমরা ডিপেন্ড হচ্ছে কি ওরা করাবে? সব থেকে যেটা আমাদের ইসকনে কোটি কোটি, আমাদের 4 কোটি ভক্ত আছে ভারতে। আমরা কখনো এটা বলতে যাই না কি স্কুলে কেন হচ্ছে না, এখানে কেন হচ্ছে না। আমাদের যত ভক্ত রয়েছে ওরা বাড়িতে 1 ঘন্টা করে রোজ সপরিবার ওরা ভগবত গীতা পড়ে, বা বাচ্চাদেরকে বসিয়ে জব করে। এই বাচ্চাদেরকে বসিয়ে কথা বললেন, এখানেই বলছি যে বাচ্চারা তারা তো বোঝে না, তারা শিশু, তাদেরকে যেটা শেখানো হবে সেটাই তারা শিখবে। যদি ছোট থেকে একেবারে স্কুলে যেমন করে পড়ানো হয়, সেখানে যদি গীতা এরকম বাধ্যতামূলক পড়া হয় বা না ইচ্ছামূলক পড়া হয়, সেক্ষেত্রে তো ভালোই সামাজিক রিফর্ম হবে। না, ওটা করলে তো খুব ভালোই, আমি ওটা বলছি। কিন্তু ওয়েলকাম করছে। না, ওটা করলে যদি দাঙ্গা হয়ে যায়, দাঙ্গা হবে কেন? কি বলছে দাঙ্গা হবে কেন আধারণ বাবু? যে গীতা পাঠ স্কুলে যদি বাধ্যতামূলক পড়ায় দাঙ্গা হবে? না মতলব অন্য লোক ওটা নিয়ে অবজেক্ট করতে পারে। তো ওটা ওটা সমাজে অশান্তি করানো কেন? আমি এটাই বলবো কি যে আপনারা ইসকন মন্দিরে আসুন, আমাদের রোজ পাঠ হয়। আমরা এরকম সিস্টেম করে দেবো যে আপনাদেরকে কাউকে ডিমান্ড করতে হবে নাকি এখানে নিয়ে আসুন, আপনারা নিজে পরিবার সমেত আপনার রোজ পাঠ। গীতা পাঠ করলে যে দাঙ্গা হবে এটা কিন্তু মানতে পারবো না। কি গীতা যদি বাধ্যতামূলক পড়ায় বা পড়ানো হয় তাহলে দাঙ্গা বেঁধে যাবে, এটা কেন? এটা বললাম কি অন্য লোক যারা ভালোবাসে না ভগবত গীতাকে, ওরা অবজেক্ট করবে, ওটা নিয়ে অশান্তি করতে পারে। তো কেন ওটা করার দরকার, এটা আমি বলছি। সেসব গেল। আপনি দেখতে পাচ্ছেন আপনার গলায় তুলসীর মালা। আমরা প্রত্যেকেই তুলসীর মালা প্রত্যেকে আমি পড়ি যারা হিন্দু ধর্ম মানে। এখানে একটা প্রশ্ন, যে আমরা দেখলাম যে শাসক দলের একজন সাংসদ তিনি বললেন যে কাঠের মালা পরে চলে আসো, সরকারি সুযোগ সুবিধা নাও। এই যে এরকম করে কাঠের মালা, সে কিন্তু হিন্দু, নামটা বলছি না। সেই সাংসদ তিনি যখন বলছেন এরকম তুলসী মালাকে কাঠের মালা বলে, আপনার অসম্মানিত হন না আপনি? হ্যাঁ, এটা তো ভুল কথা। তৃণমূলের সাংসদ, না না, ঠিক আছে, এটা তো ভুল কথা। ওটা ওনার অজ্ঞানতা কি এরকম বলবেন? আপনি এটা ধিক্কার জানাবেন? আপনার অফকোর্স মানে যেই কেউ বলতে পারে ওটা, এটা তো ঠিক না। এক্ষেত্রে কিন্তু সুর কিন্তু নরম। না না, নরম না। আপনারা আমরা এই কারণেই বলছি, কারণ কাঠের মালা বলছি তুলসীর মালাকে, আমরা তুলসীর মালাকে যথেষ্ট সম্মান করি এবং প্রত্যেকেই আমরা কোনো না কোনো ভাবে আমরা পড়ি। আপনার গলায় পড়ে আছেন আপনি, সেক্ষেত্রে এটা তো খুবই ন্যাক্কারজনক কথা। এই ঘটনা অফকোর্স ওটা তো বলছি কি, এটা তো মানুষের অজ্ঞানতা কি এরকম। তুলসী মহারানীর খুব আমাদের হিন্দু ধর্মের খুব সম্মানের স্থান রয়েছে। অফকোর্স। শুনেছেন কে মন্তব্যটা করে? না, আমি উই আর নট, আমরা পলিটিশিয়ান না আমরা। খবর তো দেখেন এমনি অবসর সময় রাজ্যের খবর এমনি দেখেন না টিভিতে? না না না, টিভি আমার। বলি যে আপনার জ্ঞাতার্থে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি বলেছেন কাঠের মালা পরে চলে আসেন, সরকারি সুযোগ সুবিধা নেন, এরকম করে বলা হচ্ছে। তো আমি কি বলবো, এটা তো ওনার অজ্ঞানতা রয়েছে খুব। অফকোর্স আনফরচুনেট, খারাপ ফেলে সব জায়গায় তো এরকম লোক আছে। এরা যদি এরকম প্রকাশ সেরকম কথা বলে, রাজনৈতিক ব্যক্তিরা এরা একদম টার্গেট হয়ে যাচ্ছে ধর্ম, এদেরকে তো আগের থেকে সরানো উচিত আগে। কারণ এই কারণে বলছি, কারণ ধর্ম সব টার্গেট হয়েছে, এটা উচিত না রাজনীতিতে। এটা পুরোটাই ভিন্ন বিষয়। আপনি যেমন একজন ধর্মীয় ব্যক্তি, আপনি রাজনীতিকে দূরে থাকার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি এত সব রাজনীতি নিয়ে প্রশ্ন করে দিচ্ছেন। অ্যাকচুয়ালি আপনাদেরকে বুঝতে হবে কি স্পিরিচুয়াল সোসাইটির যেটা পারপাস রয়েছে রাজনীতি থেকে। আমাদের যখন প্রভুপাদ উনি ইসকনের স্থাপনা করেছিলেন, তো উনি আমাদের চার্টারে লেখা আছে কি উই আর নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আমরা কোনো পলিটিক্যাল পার্টি থেকে আমরা এটা করিনি। আপনি দেখবেন কি সনাতন কালে যখন যখন রাজারা থাকতেন, তো যারা সাধু সন্ন্যাসী থাকতেন ওরা সবসময় যারা রাজা রয়েছে ওদের সঙ্গেই অ্যাপ্রিসিয়েট করে লোক কল্যাণে মার্গ প্রশস্ত হতো। আপনি ভাববেন কি যদি সাধুরা পলিটিক্যাল স্ট্যান্ড নিতে চলে যায়, তাহলে আপনি কি ভাবছেন কি আমরা কি রাশিয়াতে প্রচার করতে পারতাম? আমরা কি মিডল ইস্টে প্রচার করতে পারতাম? ইসকন থাকতে পারতো? রাশিয়াতে আপনারা জানেন কি যখন কমিউনিজম ছিল তখন থেকে আমাদের ভক্ত প্রচার করছে। আমাদের এক একজন ভক্তকে জেলে ভর্তি করে অনেকজন মারা গেছে। তো এটা রেসপেক্ট করতে হবে আমাদের যারা স্পিরিচুয়াল অর্গানাইজেশন ভারতে, ওটাকে রেসপেক্ট এটা করতে হবে কি ওরা খালি স্পিরিচুয়াল প্রচার করে, স্পিরিচুয়াল অর্গানাইজেশনকে রাজনীতিতে জোড়ার এটা ঠিক নয়।
সেক্ষেত্রে বাদ দিলাম, আমরা শেষের দিকে একেবারে এসে গেছি। আমরা দেখেছি যে বিগত বেশ কিছুদিন ধরে বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অরাজনৈতিক বিভিন্ন সভা করেছেন বিভিন্ন স্থানে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য, এবং সেখানে হিরণময় প্রভু থেকে শুরু করে একাধিক তারা প্রভুরা এসেছেন এবং হিন্দু রাষ্ট্রের হিন্দুদের প্রতিনিধি হিসেবে। বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অরাজনৈতিক বিভিন্ন সভা করেছেন বিভিন্ন স্থানে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য, এবং সেখানে হিরণময় প্রভু থেকে শুরু করে একাধিক তারা প্রভুরা এসেছেন এবং হিন্দু রাষ্ট্রের হিন্দুদের প্রতিনিধি হিসেবে। তারা দাবি করেছেন বিভিন্ন সময়ে যে এ রাজ্যে হিন্দুদের অস্তিত্ব যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের পথে নামতে হবে। তাহলে তারা পথে নামছেন, হাঁটছেন, আপনাকে দেখা যায় না কেন? না না, ঠিক আছে। সেখানে অনেক প্রভুরা আসেন, সেখানে আপনাকে এটাই আমি বলছি, সিলেক্টিভ। না না, সিলেক্টিভ না, আপনারা এটাই ভুল করছেন যে আমরা রাজনীতিক লোক নই। আমরা আমাদের যে সমাজকে আমরা যে ভগবত গীতা যেটা আমরা দিচ্ছি ও কোনো পার্টি করতে পারবে না, ঠিক আছে? বিজেপিতে অনেক লোক আছে যারা অ্যাথিস্ট রয়েছে, এটাও খুব আশ্চর্য আপনার কথা হবে। একজন রয়েছে যারা ভগবানের বিশ্বাস করেন, অনেক লোক আছে অ্যাথিস্টে আর কি উল্টো পুল্টো কথা বলে। তো আমাদের যে ইসকন যেটা কাজ করছে পুরো বিশ্বতে সবাই জানে, ওটা দেখে ওটা বলতে। বিজেপিতে যেমন রয়েছে সব ধর্ম সব রাজনৈতিক দলে আমি বলবো কম বেশি আছে, এবং তৃণমূলে রয়েছে এই মহামৈত্র নামে আপনি বললেন। হ্যাঁ, তো আমি বললাম তো সব জায়গাতেই ওরকম লোক আছে রয়েছে। তো এটাই আমি বলছি যে ইসকন একটা, আমরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমাদের একটাই কর্তব্য কি আমরা যে ভগবত গীতার যে মেসেজ রয়েছে চৈতন্য মহাপ্রভু মেসেজ, চৈতন্য মহাপ্রভু দেখুন উনি নিয়ে যদি কখনো কোনো সভায় বা র্যালি যদি করা হয়, সেটা অরাজনৈতিক কোনো সভা যদি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করলো, সেটা শাসক না অন্য কোনো রাজনৈতিক দল করলো, রাস্তায় নেমে হিন্দুদের কোনো একটা মিছিল করলো, আপনি থাকবেন সেখানে? যদি আপনাকে আমন্ত্রণ করা হয় আপনি থাকবেন? অরাজনৈতিক কোনো রাজনীতি না, ওটা দেখতে হবে কি কিসের জন্য। আপনি দেখেছেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে রাজ্যের একের পর এক যে কাণ্ডগুলো ঘটেছে, হিন্দুদের উপর আক্রান্তের ঘটনা ঘটেছে, তুলসী মসজিদ ধ্বংস করা, ভেঙে ফেলা উচিত, এইসব ইস্যু নিয়ে যদি করা হয় আপনি থাকবেন সেখানে? পা মেলাবেন হিন্দু হিসেবে? আপনি এরকম প্রশ্ন অস্বস্তি করলাম না, না আমি বললাম কি আমরা, আপনি থাকবেন, আপনি সোজাসুজি। না, বাংলাদেশের জন্য আপনি দেখেছেন আমরা আমি রাস্তায় রয়েছি, তো ওটা আপনি তো এখন আপনি রাস্তায় যেমন বাংলাদেশের জন্য থেকেছেন, আবার বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আপনি সরবও হয়েছেন বাংলাদেশের বেশ কিছু কাহিনী নিয়ে, এবং আপনাকে মুখ্যমন্ত্রীর পাশে জগন্নাথ ধামও দেখা গেছিল, আপনি সবকিছুতে রয়েছেন। সেই জন্য প্রশ্ন করলাম, যদি এই হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে বিভিন্ন রকম যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে যদি পথে নামে কোনো অরাজনৈতিক ভাবে কোনো দল, আপনি থাকবেন সেখানে? আমি দল শাসক না, তৃণমূল অন্য কোনো দল, সেটা অরাজনৈতিক ভাবে করা হচ্ছে, তারা কোনো সাধু সন্তরাও সেখানে থাকলো, আপনি থাকবেন সেখানে? না, না বলছে কি যে পলিটিশিয়ানের রাজনীতিকটাও পলিটিক্যাল হয়ে অরাজনৈতিক। শুভেন্দু অধিকারী যখন থাকছেন তখন সেটা অরাজনৈতিক ভাবে থাকছেন, বিজেপি নেতা হিসেবে না। সেখানে কোনো আমরা একের পর এক কভারেজ করেছি, আমরা মুখ্যমন্ত্রী কভারেজ করেছি, সেখানে কোনো বিজেপির দলীয় পতাকা থাকে না, কিছুই থাকে না, একেবারে রামের পতাকা থাকুক বা হিন্দুদের পতাকা থাকুক, যে কোনো কিছু ধর্মের পতাকা। শুভেন্দু অধিকারী তো আমাকে নিয়ে কত, আমার নাম নিয়ে কত গালাগালি করেন, তো থাকবে। আরে না না, হি ইজ আ পলিটিশিয়ান ও রাজনীতিক, আর রাজনীতিক তো মুখ্যমন্ত্রী, পলিটিশিয়ান তো মমতা বন্দ্যোপাধ্যায় তো পলিটিশিয়ান না না, তো পলিটিশিয়ান উনি মুখ্যমন্ত্রী আছেন, উনি আপনারা জানেন কি মুখ্যমন্ত্রী যেমন সাংবিধানিক একটা পোস্ট, বিরোধী দলনেতা এটাও কিন্তু সাংবিধানিক পোস্ট। না না, উনি তো আমাকে গালাগালি করেন, এই জন্য খারাপ লাগে। আপনি তো শুনেছেন? শুনেছি, আমরা শুনেছি খালি নাম দিয়ে, তো যেখানে খালি আমার নামই বলছেন। আপনার নাম কেন? আপনারা জিজ্ঞেস করুন ওনাকে। ব্যক্তিগতভাবে কথা বলেছেন যে আপনার কি আমার প্রতি কেন এত রাগ? না, ওনার সঙ্গে আমার যোগাযোগ নেই। এমনি উনি ওনার অনুপস্থিতিতে বা অন্য কোনো ভাবে যদি কোনো রাজনৈতিক দল, সেটা বিজেপি না অন্য কোনো রাজনৈতিক দল যদি কোনো এরকম হিন্দুদের নিয়ে কোনো সভা করে বা মঞ্চ করে, রাধারমণ বাবুকে কি দেখা যাবে সেখানে? না, আপনি দেখেছেন কি বাংলাদেশ নিয়ে যখন বাংলাদেশেরও ছেড়ে দিই, আমি আমাদের রাজ্যের এশিয়াতে ভগবত গীতা রাজ্যের ইস্যুতে যদি ফিরি, তাহলে আপনি কি থাকবেন? আমি সবসময় থাকি, যেটা হয় আমি, আপনি জানেন কি আমার নেচার আছে, আমি বলি যেটা কখনো আমি অন্যায়কে সমর্থন করিনি, ওটা বলি, ওটা তো আমরা সবসময় ওটা বলি। কিন্তু সেম টাইম আমি যেটা বলছি কি অনেকবার
লোকরা চেষ্টা করে কি স্পিরিচুয়াল অর্গানাইজেশনকে পলিটিক্যাল এটা করে কিছু কন্ট্রোভার্সি তৈরি। এই আপনাকে পলিটিক্যালি জড়িয়ে ফেলছে, এটা কি কোথাও কি মনে হয় যে আপনি মুখ্যমন্ত্রীর পাশে বেশি থাকেন বলে আপনাকে টার্গেট করা হয়? না না, অ্যাকচুয়ালি এটা তো আমি কি কেন করা হয় এটা তো আমি বলতে পারি না। নিজে পার্সোনালি এই ঘরে বসে আপনি যখন এত ফিল করেন নিজে, কেন আমি কেন বারবার সব টার্গেট হয়ে যাচ্ছি? আমি কি মুখ্যমন্ত্রীর পাশে থাকছি বলে কি সব টার্গেট হয়ে যাচ্ছি? না না, আমরা এটা সব ভাবিও না অ্যাকচুয়ালি। আমরা কখনো, আপনি জিজ্ঞেস করলেন সেই জন্য আমি বললাম আমি। আমার জিজ্ঞাসা করার পর আপনি কখনো তাহলে একবার ভেবে দেখবেন। আমরা পরে আবার ইন্টারভিউ করবো এই নিয়ে, যে আপনার পার্সোনাল অ্যাসেসমেন্ট কি হয়েছে, মানে কেন আপনি ব্যক্তিগত কালিমা নেবেন? আপনি নেবেনই বা কেন? এই কথাগুলো কেন এবার শুনবেন আপনি তাহলে? কেন আপনার এরকম দাগ আসবে? এই অভিযোগগুলো কেন করা হবে? এগুলো তো ভাবারও বিষয়। আপনি এত ধর্ম নিয়ে থাকেন, একটা ইসকনের একজন ভাইস প্রেসিডেন্ট, অরাজনৈতিক ব্যক্তি, কেন আপনি ধর্ম বলবেন? এটা কখন ভেবে না না, ওটা তো ওনার, কেন বলছেন আপনি ওনাকে জিজ্ঞেস কি করুন। বলে না যে না না, কিন্তু আমাদের এটা দুঃখ তো হয় না। আমরা জানি কি ভগবান কৃষ্ণ যখন ছিলেন ওনার উপরেও অনেক সমাজ আমাদের আক্রমণ করেছে, ভগবান রামের উপরে করেছে, চৈতন্য দেব উপরে করেছে। তো ওটা আমরা, ওটাই শিক্ষা আমরা কি আমাদের কে কি বলছে ওটা তাকানোর দরকার নেই, আমাদেরকে সমাজ কল্যাণ করতে হবে। ওটাই আমাদের মেন জিনিস। একটা বিষয় জানতে চাইবো, মহাকুম্ভে স্নান করতে গিয়েছিলেন, একদম গেছিলাম, ফিল হলো? খুব দারুণ। আমি যেটা রাত্রি 12টা পৌঁছেছি, এখান থেকে ড্রাইভ করে গেছি, রাত্রি 12টা পৌঁছেছি। ভালো ভালো ব্যবস্থা ছিল। ওখানে রাত্রি যেদিন, ছিলেন কোথায়? না আমি ছিলাম না ওটাই, কেন কি আমাদের ক্যাম্প ছিল, কিন্তু এত কোটি কোটি মানুষ এসছে কি আমাদের ক্যাম্পে যাওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে। ও যে ইভেন প্লাটুন ওটা ছিল, ভালো হলো কি আমি গেলাম না, কেন কি আমি স্নান করে কেমন ফিল হলো? স্নান করে এমনি রাত্রি 12টা মর্নিং অমাবস্যা দিন পৌঁছেছি। তো চান করে যে খুব আনন্দ হয়েছে, খুব ভালো ব্যবস্থা, সবকিছু ভালো। কিন্তু যখন ফিরছি তখন সকালে জানতে পারলাম ও স্ট্যাম্পেড হয়ে গেছিল ওই দিন। তো তো ওটা খুব দুঃখের কথা। কিন্তু ব্যবস্থা খুব ভালো ছিল। আমি আবার ড্রাইভ কলকাতা ওখান থেকেই ড্রাইভ করতে শুরু করেছি। রাস্তায় অনেক লম্বা জাম হয়ে গেছে, কেন কি পুলিশ আটকিয়ে দিয়েছে, কেন কি স্ট্যাম্পেডের জন্য। কিন্তু আমি দেখতে পারলাম কি আহ, এক- যে স্নান করা এবং সেখানে গিয়ে এত বছর পর, দীর্ঘ অপেক্ষার পরে, সে অনুভূতিটা কেমন ছিল? ওটা খুব আনন্দ হলো, এত কোটি কোটি মানুষকে আপনারা দেখতে পারছেন, রিলেট করতে পারছেন। ফেরা সময়ও লোক, আমি দেখছিলাম পুরো প্রায় প্রায় 300-400 কিলোমিটারের জাম দেখেছি প্রায়। ইভেন কারণ কি রাস্তা জাম হয়ে গেছে, কিন্তু সবাই লোক বাসে যারা যাচ্ছে, যারা যায়নি উল্টো পথে খুব ভারী ভিড় ছিল। লোক ওখানে 2-3 দিন থেকে, মতলব আমি শুনলাম কি লোক, পবিত্র স্থান ধরা হয় তো। আমাদের হিন্দু শাস্ত্র মতে ওই কুম্ভ স্নানটাকে পবিত্র স্থান ধরা হয়। অফকোর্স কুম্ভের তো খুব আমাদের পুরাণে কথা হয়েছে। তো এটাকে যখন মৃত্যু কুম্ভ বলা হয়, আপনি আপনি আবার এক্ষেত্রে এই জন্য করলাম কারণ কুম্ভ আপনি গেছেন, আপনি বলছেন কুম্ভ স্নান পবিত্র স্নান, যখন মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বলছি মৃত্যু কুম্ভ, তখন কি? এটাকে অপমান, না না আপনার, সম্মান। না না সম্মান না অপমান কিছু না, উনি বলছেন কি কুম্ভ মেলাতে এটা স্ট্যাম্পেড হয়ে গেছে সেই জন্য মৃত্যু হয়েছে। তো ওটা অফকোর্স সবাই অ্যাকচুয়ালি যখন আপনি আনন্দ করতে যাচ্ছেন, তো এটা তো প্রশাসনের আছে কি এরকম কিছু ঘটনা না হয়। তো অফকোর্স ওনার এটাই বলা মানে হবে কি ওখানে লোক মারা গেছে, সেই জন্য ওটা বলেছেন। এটাকে সমালোচনা করবেন না, মানে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমালোচনা করেছেন তখন? না না, আপনি অনেকবার লোক মিডিয়া কিছু, কেউ কিছু বলতে চায়, ওটা পুরো ঘুরিয়ে দেওয়া হয়। তো এটা তো আপনাকে মানুষকে জিজ্ঞেস করতে হবে কি কেন বলা হয়েছে। মানুষকে জিজ্ঞাসা করেছে, আমরা অনেক মহাপ্রভুদের জিজ্ঞাসা করেছি, তারা বলেছেন যে এই ঘটনা, এই বক্তব্যের নিন্দা তারা করেছেন। মহাকুম্ভ একজন একটা পবিত্র স্থান, আমরা যারা হিন্দু তারা প্রত্যেক দিন স্নান করি, আমি নিজেও স্নান করেছি, আপনি বলেন দারুণ একটা ফিলিংস। তারপরেও যখন এরকম মুখ্যমন্ত্রীর কাছ থেকে যখন এরকম মন্তব্য শুনতে হয়, আপনার খারাপ লাগে না? না না, অ্যাকচুয়ালি আপনাকে ওনাকে জিজ্ঞেস করতে হবে কি ওনার মানে কি, মৃত্যু ওখানে লোক মারা গেছে, এটা তো সত্যি ঘটনা কি লোক মারা গেছে। তো মারা গেছে তো কোটি কোটি লোক সেখানে ঘটনা ঘটেছে এবং সেটা অনভিপ্রেত, আমরা প্রত্যেকে চেষ্টা করি যেটা না হয়। ওটাই চেষ্টা করে। তো অফকোর্স আমরা এটা সবসময় মাথায়। কোনটা বেশি উপভোগ করেন, গঙ্গাসাগরের স্নান নাকি মহাকুম্ভের স্নান, কোনটা বেশি উপভোগ করেন?
আমি গঙ্গাসাগরে আমি যাওয়ার সুযোগ পাইনি। আমি কুম্ভ গেছি অনেকবার, ঠিক 2013 সালেও গেছিলাম। এবারও মানে লাস্ট কুম্ভেও আমি গেছি। তো গঙ্গাসাগর যাব নেক্সট। যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধারণত আমাদেরকে সময় দেওয়ার জন্য।